পর্ব ১ রিটেন বাই অপসরী প্রিয়া। ঘরে ফিরে শুধু নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্যই বুঝি তুমি আমাকে বিয়ে করে এনেছো। কখনো কি তুমি আমাকে ভালোবেসেছো? না আমাকে ভালোবাসতে দিয়েছো? সত্যি করে বলো তো, আমাকে বিয়ে করার পূর্বে তোমার জীবনে কি অন্য কেউ ছিল? তোমার অনুপস্থিতিতে যে কালো ছায়াটা তার ভয়ঙ্কর রূপ নিয়ে আমার আশেপাশে ঘুরোঘুরি করে, সে কালো ছায়াটার রহস্যটাই বা কি? এই কালো ছায়ার আড়ালে কে, কার অস্তিত্ব জুড়ে রয়েছে এই কালো ছায়ার রহস্যের বেড়াজাল? উপরের কথা প্রায় আমি আমার বর কাব্যকে শোনাই, আজও শোনালাম, কিন্তু কোনো লাভ হলো না। প্রতিদিনের ন্যায় কাব্য আজও নিশ্চুপ হয়ে রইল। খানিক বাদে নিশ্চুপতা কাটিয়ে শুধু এতটুকু বলল যে আমার কোনো অতীত নেই, এমনকি অতীতে কেউ ছিল না আমার জীবনে। কিসের কালো ছায়া তোমার সামনে আসে এই ব্যাপারেও কোনো কিছু জানার জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই। কয়েকদিনও তো প্রমাণ করতে পারলে না যে সত্যি এই বাড়িতে কালো ছায়া বলতে কিছু আছে। যত সব ফালতু বকো। তোমার এই ফালতু কথাগুলো বিশ্বাস করো, কালো ছায়া দেখবো বলে কতদিন বাসায় থেকে অফিসে যাওয়া বাদ দিয়েছি। বিনিময় কালো ছায়া দেখা তো দূরে থাকে, উল্টো পরদিন অফিসে গিয়ে বসের কাছে কটু কথার ফুল ছুরি শুনেছি। দেখ, আজও সকাল সকাল মুডটাই নষ্ট করে দিলে। অতপর আর কথা না বাড়িয়ে কাব্য অফিসে চলে গেল। এই বাড়িতে কালো ছায়া বলতে কিছু একটা আছে, সেটা কোনোভাবেই কাব্যকে বোঝানো যাচ্ছে না। অদ্ভুত ব্যাপারটা হলো, কাব্য ঠিক যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ কোনো কালো ছায়ার অস্তিত্ব অনুভব করা যায় না। আর যখনই কাব্য অফিসে চলে যায়, অমনি কিছু একটা কালো ছায়া আকস্মিকভাবেই আমার আশেপাশে ঘুরতে থাকে। এমনকি মাঝে মাঝে মনে হয় যেন কালো ছায়াটা ইশারার ইঙ্গিতে আমায় কিছু একটা বোঝাতে চাচ্ছে, কিন্তু আমি এসব ইশারার কিছুই বুঝে উঠতে পারি না। ঠিকমতো ছায়াটার দিকে তাকাতেই ভয় কেমন শরীর কাটা দিয়ে ওঠে। বিয়ের পর কাব্যর বউ হয়ে এই বাড়িতে পা রেখেছি, না তো জমের দুয়ারে পা দিয়েছি। দেখতে শুনতে বাড়িটা রাজপ্রাসাদ হলেও আমার কাছে সবসময় ভূতের বাড়ি ব্যতীত অন্য কিছু মনে হয়নি। অদৃশ্য কালো ছায়াটা যে সার্বক্ষণিক আমাকে তাড়া করে বেড়ায়, বাড়িটা এতই নিরিবিলি যে হঠাৎ যে কেউ এসে বলতে বাধ্য হবে এটা নিশ্চয়ই ভূতের অন্দরমহল। কাব্য তো সকাল সন্ধ্যা অফিস নিয়েই ব্যস্ত, রাত্রি 10টার পর বাসায় ফেরে, আর সারাদিন আমাকে একা একাই এই ভূতের অন্দরমহলে থাকতে হয়। সপ্তাহে একদিন শুক্রবার কাব্যর অফিস বন্ধ থাকলেও ওই দিন আমরা দুজনের একজনও বাসায় থাকি না। আমি ঘুরতে ভীষণ ভালোবাসি, তাই প্রতি সপ্তাহে ছুটির দিনে কাব্য আমায় নিয়ে ঘুরতে বের হয়। এইসব দিক দিয়ে বরটা আমার বেশ রোমান্টিক, তবে মাঝে মাঝে কাব্যর অদ্ভুত আচরণ আমাকে নীরবে কাঁদায়। এই তো দুরাত আগের রাতের ঘটনা। কাব্য আমার পাশেই শুয়েছিল, কিন্তু অন্য পাশে ঘুরে। যেই না আমি ওকে ধরে আমার দিকে ঘোরাতে গেছি, অমনি ও এমনভাবে ছিটকানি মারলো যেন আমার হাতটাই ভেঙে যাওয়ার অবস্থা। হাতের প্রচণ্ড ব্যথায় যখন আমি কাতরাচ্ছি, তখন কাব্য আপনা আপনি আমার দিকে ঘুরে হাতটা ধরে বলতে লাগলো, কি হয়েছে প্রিয়া? হাতটা ওভাবে ধরে রেখেছো কেন? হাতে ব্যথা পেয়েছো নাকি? তোমার শরীরে স্পর্শ করতে যাওয়াটা কি আমার অপরাধ? এগুলো কি বলছো? তুমি তো আমার বিয়ে করার স্ত্রী। হ্যাঁ, বিয়ে করার স্ত্রী, তবে সেটা শুধুই মুখে। আমাদের বিয়ে হয়েছে আজ 2 বছর। এই 2 বছর আমরা একসাথে কাটানোর পরেও আমি স্ত্রীর মর্যাদা সম্পূর্ণ পাইনি। একটা সন্তানের জন্য তোমাকে কত হাত পায়ে ধরেছি, কিন্তু তুমি আমাকে তা দিতে সক্ষম হওনি। এমনকি কখনো যদি আমার মনে হতো তোমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাকবো, সে কপালটাও আমার হয়নি। আজ একটু শরীরটা স্পর্শ করতে এমন এক ছিটকানি মারলে যে এখন আমি হাতটা নাড়াতেও পর্যন্ত ব্যথা পাচ্ছি। অবশ্যই এসব নতুন ঘটনা নয়। বিশ্বাস করো প্রিয়া, আমি ঘুমে বিভোর ছিলাম। তুমি কখন আমাকে স্পর্শ করছো আর আমি কখন তোমার হাত ছিটকানি মেরে সরিয়ে দিয়েছি, এইসবের কিচ্ছু মনে পড়ছে না আমার। আর কত নাটক করবা তুমি? বিয়ের পর থেকে শুধু তোমার এইসব নাটকই দেখে আসতেছি, তাই এখন আর এসব নাটক সহ্য হচ্ছে না। প্রত্যেকবার একই অজুহাত। আমি যখনই তোমার শরীরে স্পর্শ করি তখনই তো তুমি ঘুমে বিভোর থাকো। এসব নতুন না। আমার কি মনে হয় জানো? মনে হয় যে আমি তোমার স্ত্রী না, বরং কোনো ভোগ্যপণ্য। ভোগ করার পর ছুঁড়ে ফেলে দাও, ঠাস ঠাস। এসব কি বলছো তুমি প্রিয়া? মারো, যত খুশি মারো, তবুও আমি এসব সত্য কথাগুলো বলবোই বলবো। তুমি আজও আমাকে ভালোবাসতে পারোনি, শুধু নিজের শরীরের চাহিদা মেটাতে এত আয়োজন করে আমাকে বিয়ে করা। আমি তো খুকি না, সবই বুঝি। মিটে গেলে তুমি আমাকে ফেলনা বানিয়ে ফেলে দাও, তখন আমার কোনো মূল্যই নেই তোমার কাছে। কিন্তু তোমার তো বোঝা উচিত যে আমিও একজন মানুষ, আমার কিছু চাহিদা আছে, কিছু ইচ্ছা অনিচ্ছা আছে। আর 10টা স্বামী স্ত্রীর মতো আমিও তোমাকে জড়িয়ে ধরে একটু ঘুমোতে চাই, কিন্তু এই 2 বছরেও সেই সৌভাগ্য আমার হয়নি। তুমি শুধু তোমার প্রয়োজন মিটিয়ে গেছো।
ছি প্রিয়া, নিজের স্বামী সম্পর্কে এসব বাজে কথা বলতে কি তোমার একটু খারাপ লাগছে না? আর তোমার কি ধারণা হয় যে বাইরে আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে, আর তার জন্য বাসায় এসে আমি তোমাকে ইগনোর করি? বর্তমানে তোমার লাইফে কে আছে না আছে সে প্রশ্ন নয়, আমি শুধু তোমার অতীত সম্পর্কে জানতে চাই। হয়তো অতীতে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য তোমার বর্তমান জীবনটা এমন তিলে তিলে তছনছ হতে চলেছে। প্লিজ, তোমার সমস্ত অতীত আমাকে একবার খুলে বলো। প্রিয়া, তুমি আমার স্ত্রী, বিশ্বাস করো আমি সত্যি বলছি। আমার জীবনে এমন কোনো অতীত নেই যে তার জন্য আমার বর্তমান জীবন নষ্ট হতে পারে। তাহলে বাড়িতে এই কালো ছায়াটা কিসের? কালো ছায়া ওগুলো তোমার মনের মধ্যে ভুল ধারণা ব্যতীত আর কিছুই নয়। আচ্ছা, আর কি করলে তোমার বিশ্বাস হবে যে আমার জীবনে অতীত বলতে কিচ্ছু ছিল না? তুমি আমার বর্তমান আর তুমি আমার ভবিষ্যৎ। আমি বাচ্চা চাই, আমি সন্তানের মা হতে চাই। পারবে কি তুমি আমায় একটি সন্তান দিতে? ঠিক আছে, আমি অবশ্যই তোমাকে একটা বাচ্চা দিয়ে প্রমাণ করে দিব যে আমি কখনোই তোমাকে ইগনোর করিনি। অতীতে আমার জীবনে কেউ ছিল না, বর্তমানেও তুমি ছাড়া আর কেউ নেই, ভবিষ্যতেও শুধু তুমিই থাকবে। হে প্রিয়তমা, তুমি দেখো, আমার এই অন্তরে তুমি ছাড়া আর কারো জায়গা হবে না। কাপড় এসব মায়াভারার কথা সেদিন আমার মন কিছুটা শান্ত হয়ে গেল। ভাবলাম একবার একটি সন্তান হয়ে যাক, তারপর সব সমস্যার সমাধান। এখন কাব্যর মন নানান দিকে ছুটোছুটি করলেও একবার বাচ্চার মুখ দেখলে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে নাস্তা খেয়ে কাব্য চলে গেল অফিসের উদ্দেশ্যে। কাব্য চলে যাওয়ার খানিক সময় বাদে আমি গেলাম ছাদে কাপড় শুকোতে। ছাদে গিয়ে কাপড়গুলো মেলে দিলাম, তখন প্রচণ্ড রৌদ্রের ছাদটা আগুনের মতো তাপ ছড়াচ্ছিল। ছাদের পাশে ঘরের কোণা বেয়ে যে বড় আম গাছটি ছিল সেখানে একটু ছায়া পড়েছিল, আর মাঝে মধ্যে মৃদু হাওয়া বইছিল। ভাবলাম গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নিয়ে তারপর নিচে যাই। অতঃপর গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। চারদিকে তাকালে কি সুন্দর মনোরম প্রাকৃতিক দৃশ্য, মাঝে মাঝে মৃদু হাওয়া বয়ে চলছে। আহা, সব কিছু মিলিয়ে ছাদে কাটানো মুহূর্তটা বেশ চমকপ্রদ ও উপভোগ্য। কিন্তু সেই চমকপ্রদ মুহূর্তটা খুব বেশি সময় স্থায়ী হলো না। হঠাৎ কোত্থেকে আবার সেই কালো ছায়া এসে আমার সামনে হাজির হলো। ভয়ে আমি একদম আটকে উঠলাম। দৌড়ে ছাদ থেকে নামতে গিয়েও আটকে পড়লাম, কারণ কালো ছায়াটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। সে কালো ছায়া ভেদ করে এগিয়ে যাওয়ার সাহস আমার হলো না। প্রতিবার নেয় এবারও কালো ছায়াটা আমার ইশারায় কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু প্রতিবারের মতো এবারও আমি সেই কালো ছায়ার ইশারা বুঝতে ব্যর্থ হলাম। তবে প্রখর রৌদ্রোজ্জ্বল দিনে ছাদের উপরে প্রথম কালো ছায়াটাকে যেন আজ স্পষ্ট দেখতে পাচ্ছি। অন্যান্য দিনগুলোর থেকে এই ছায়াটাকে আজ আরও বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই ছায়াটির হাতের ধারালো নখগুলো। সে বারবার তার দাঁতগুলো কিরমির করতে করতে হাত নেড়ে কিছু একটা বোঝাতে চাচ্ছে, আর আমার দিকে অগ্রসর হচ্ছে। ছায়াটা যখন প্রায় আমার কাছাকাছি চলে আসছিল, আর অমনি আমি চোখ বন্ধ করে এক দৌড় দিলাম। দৌড়ে সিঁড়ি পর্যন্ত আসতেই পায়ের সাথে কিছু একটা হোঁচট খেলাম। চোখ খুলতেই দেখি সাদা কাপড়ে মোড়ানো আমার শ্বশুর মশাইয়ের মৃত লাশ। কি আজব, 1 বছর আগেই তো উনি মারা গেছেন, তবে ওনার লাশ এখানে কিভাবে আসতে পারে? চোখ ভুল দেখছি না তো চোখে? ভেবেই হাত দিয়ে চোখ ঘষে আবার লাশটার দিকে তাকাতেই দেখি লাশটা কেমন আপনা আপনি দাঁড়িয়ে গেল, আর আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃত মানুষকে এমন ভয়ঙ্কর রূপে আমার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আমি ভয়ে একদম সেন্সলেস হয়ে যে সেখানেই পড়ে যাই। আর যখন জ্ঞান ফিরল তখন মাঝরাত। আমি বেডে কাব্যর সাথে শুয়ে আছি। কাব্যর শরীরে হাত রেখে বেশ বুঝলাম ও এক শান্তির ঘুম ঘুমিয়েছে। কাব্যকে দেখে আমি ওর মতো করে এক শান্তির ঘুম ঘুমাতে চেয়েছি, কিন্তু ব্যর্থ হলাম, কারণ তখনও শুধু মৃত শ্বশুরের জীবিত হওয়ার দৃশ্যটাই ভাসছে চোখের সামনে আমার। এই কেমন রহস্যের বেড়াজালে আটকে পড়লাম আমি। কাব্যর শরীরে হাত রেখেই বেশ বুঝলাম ও এক শান্তির ঘুম ঘুমিয়েছে। ভোর হতে কাব্যকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি রাতে বাসায় ফিরে ঘরে ঢুকলে কিভাবে? না মানে দরজাটা তো ভেতর থেকে লক করা ছিল, তাই আর কি। তাছাড়া আমি তো ছাদে জ্ঞানহীনভাবে পড়েছিলাম, রুমে আসলাম কিভাবে? তুমি ছাদে জ্ঞানহীনভাবে পড়েছিলে মানে? এই সাত সকালে কী সব আবল তাবল বলতে শুরু করে দিলে। আজকাল তোমার মাথায় কিছু একটা গণ্ডগোল হয়েছে, এটা নিশ্চিত। আর রাতে যখন আমি বাসায় ফিরি তখন তুমিই তো দরজা খুলে দিলে, তারপর দরজা খুলেই আবার তাড়াহুড়ো করে বেডে শুয়ে ঘুমিয়ে পড়লে। আমি ভেবেছিলাম তোমার শরীর হয়তো ভালো নেই, তাই আর ডাক দিইনি। কাব্যর কথা শুনে মনে মনে আমি অনেক বড় একটা ধাক্কা খেলাম, আর ভাবতে লাগলাম যে এটা কি করে সম্ভব। শ্বশুরমশাইয়ের মৃতলাশ জীবিত হতে দেখে আমি তো ছাদে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তবে কখন আবার ছাদ থেকে নিচে নেমে এসেছি, আবার কখনোই বা কাব্য আসাতে দরজা খুলে দিয়েছি, কিচ্ছু মনে পড়ছে না। সব কিছু কেমন যেন অদ্ভুতভাবে ঘটে যাচ্ছে। যাই হোক, দুপুরের ঘটনাগুলোর কথা কাব্যকে জানানো যাবে না,
জানালেও কাব্য এসব বিশ্বাস করবে না, বিশ্বাস করবেই বা কেমন করে? গতকাল আমার সাথে এত কিছু ঘটলো, অথচ সার্কাজমভাবে আজ আমার কাছে সব কিছু কেমন অবিশ্বাস্য মনে হচ্ছে। কারণ হিসেবে কোনো কিছুই ঠিকমতো মিলছে না। অজ্ঞান হয়ে যদি ছাদেই পড়েছিলাম, তবে কখন কিভাবে আবার নিচ সত্যি কি কাল আমার মৃত শ্বশুর আমার সামনে এসে দাঁড়িয়েছিল, নাকি এসবের পুরোটাই আমার দুঃস্বপ্ন ছিল? এইসব দুঃস্বপ্ন কিনা জানি না, তবে এই বাড়িতে কালো ছায়ার আড়ালে যে কেউ একজন আছে তা মোটেও দুঃস্বপ্ন হবার নয়। যাই হোক, এইসবের কিছুই কাব্যকে আজ জানাবো না, মনে মনে ঠিক করে রাখলাম। তারপর কাব্যকে বললাম, তোমার খুব খিদে পেয়েছে তাই না? তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে ফেলি। রাতে তো তুমি না খেয়েই ঘুমিয়ে পড়ছিলে, আমাকে একবার ডাক দিলেই তো পারতা, আমি কিছু রান্না করে দিতাম। আচমকা কাব্য আমার একটা হাত ধরে নিয়ে বলল, প্রিয়া তোমার কি কিছু হয়েছে? এমন অদ্ভুত আচরণ করছো কেন আমার সাথে? কাল রাতে বাসায় ফিরে দরজায় দাঁড়িয়েই তো আমি আমার সবচেয়ে পছন্দের খাবার মুরগির মাংসের বিরিয়ানির ঘ্রাণ পেলাম। আহ, কী সে মধুর ঘ্রাণ, একদম জিভে জল আসার মতোই। ভেতরে ঢুকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। তারপর ডাইনিংয়ে গিয়ে বসতে দেখি আমার জন্য আমার লক্ষ্মী বউটা পুরো 2 প্লেট বিরিয়ানি রান্না করে রেখেছে। মনের শান্তিতে সবগুলো বিরিয়ানি একসাথেই খেয়ে নিলাম। তারপর খেয়ে রুমে আসতেই দেখি তুমি ঘুমে বিভোর, তাই তোমাকে ডাক না দিয়ে আমিও চুপচাপ ঘুমিয়ে পড়েছি। কাব্যর বলা আর এক অদ্ভুত কাহিনী শুনে এবার আমার হার্ট ফেল হয় অবস্থা। মুখ দিয়ে কোনো কথাই বের হতে চাইছে না, তবুও কষ্ট করে শুধু বললাম, তুমি বাড়ি এসে বিরিয়ানি খেয়েছো? কে রান্না করলো এই বিরিয়ানি? আমি তো রান্না করিনি। তাহলে নিশ্চয়ই সেই কালো ছায়াটা এসে রান্না করে দিয়ে গেছে। কাব্য, তুমি ঠিকই ধরেছ, নিশ্চয়ই এগুলো সেই কালো ছায়াটার কারসাজি। আমার সাথে মজা নিতে চাচ্ছ? নিজেই কষ্ট করে রান্না করে খাওয়ালে, অথচ নিজেই আবার বলছো কে রান্না করলো? বিশ্বাস করো, আমি রান্না করিনি। আর গতকাল ছাদে কাপড় শুকাতে গিয়েও সেই কালো ছায়াটাকে দেখেছি। সেই সাথে আরও দেখেছি তোমার বাবাকে, মানে আমার শ্বশুরমশাই সাদা কাফনের কাপড় পরে কেমন অগ্নি দৃষ্টিতে আমার দিকে অপলকভাবে তাকিয়েছিল। এইসব দেখে আমি তো ভয়ে অজ্ঞান হয়ে যাই। ব্যাস, অনেক হয়েছে প্রিয়া, ব্যাস, এখন অন্তত থামো। তোমার এসব কিচ্ছু কাহিনী শুনতে আমার এখন আর ভালো লাগছে না। আর একটা কথা, ভুতুরে আলাপন করে আমার সাথে মজা নিবা, ভালো কথা, তাই বলে শেষ পর্যন্ত তুমি আমার মৃত আব্বাকে নিয়েও হাসি ঠাট্টা করতে ছাড় দিলে না। তাকেও তুমি এক অতৃপ্ত আত্মা বানিয়ে ছাড়লে। কথাগুলো বলতে বলতে কাব্য একেবারে রাগে ফুঁসতে ফুঁসতে বাইরে বেরিয়ে গেল। এই মুহূর্তে কাব্যকে ফেরানোর মতো আমার কাছে কোনো ভাষাই জানা নেই। তাই একটি বারের জন্য আমি কাব্যকে বাধা দিলাম না। মনের মধ্যে এখন শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কি করে কাব্যকে প্রমাণ দেওয়া যায় যে রাতের বিরিয়ানিটা সত্যি আমি ওর জন্য রান্না করিনি। তাহলে বিরিয়ানিটা এলো কোত্থেকে? কিছুক্ষণ ভাবতেই মনে হলো, এই বিরিয়ানিটা আবার সে কালো ছায়াটার মায়ার ফসল নয় তো? আর যদি তাই হয়, তবে সেটা কিভাবে আমি কাব্যকে বোঝাবো? আর কেনই বা সে ছায়াটা ওর জন্য এত কিছু করছে? এর পিছনে কী এমন রহস্য লুকোনো, তা আমাকে জানতেই হবে। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ আমার মাথায় একটি রহস্যের উন্মোচনের মূলমন্ত্র এসে গেল। মুহূর্তে মনে হলো, আমাদের ঘরে ফ্রিজে তো প্রায় 2 সপ্তাহ খানিক হয়ে গেছে কোনো মুরগি ছিল না, আর সেটা আমি এবং কাব্য দুজনেই জানি। তাহলে কাল রাতে ঘরে মুরগির মাংসের বিরিয়ানি রান্না হলো কিভাবে? হ্যাঁ, এই কথাটাই এখন শুধু একবার কাব্যর কানে দিতে হবে। কিছুক্ষণ পরেই কাব্য বাসায় এসে হাজির হলো, কিন্তু আমার সাথে কোনো রকম কথা না বলেই শাওয়ার নিতে বাথরুমে চলে গেল। বেশ বুঝলাম কাব্য আমার উপর প্রচণ্ড রেগে আছে। শাওয়ার নিয়ে বাথরুম থেকে বেরিয়েই সরাসরি রুমে চলে গেল। কাব্যর পিছন পিছন হেঁটে আমিও গেলাম রুমের দিকে। রুমে পৌঁছে কাব্য অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর আমি ভয়ে ভয়ে বলেই ফেললাম, আজ কয়েক সপ্তাহ নাগাদ বাড়িতে মুরগির মাংস নেই। আজ রাতে বাড়ি ফেরার সময় মনে করে মুরগির মাংস নিয়ে এসে তো মুরগির মাংস তো বাড়িতে নেই। এ কথাটা বলা মাত্রই কাব্য বেশ কৌতূহল নিয়ে আমার দিকে তাকালো আর বলল, তাহলে কাল রাতে মুরগির মাংসের বিরিয়ানি রান্না করলে কিভাবে? রাতে আমি বিরিয়ানি রান্না করিনি, প্লিজ বিশ্বাস করো, আমি সত্যিটাই বলছি। কিন্তু তুমি রান্না না করলে আমাদের ঘরে খাবার টেবিলে কী করে এসেছিল ওই খাবারগুলো? অদ্ভুত, এগুলো কি করে সম্ভব? তাহলে সব কিছু যেন কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্নের মতো লাগলেও এগুলো মোটেও স্বপ্ন নয়, সব কিছু বাস্তবেই আমাদের সাথে ঘটছে। আমি জানি এগুলো সব ওই কালো ছায়াটারই মায়া, কিন্তু এই অশরীরী কালো ছায়াটা আসলে কার আত্মা তা আমি জানতে চাই। আর কেনই বা সে বাড়িতে পড়ে আছে? আচ্ছা কাব্য, এবার তো আমায় তোমার অতীত জীবন সম্পর্কে একটু বলো। আর কতবার বললে তুমি বিশ্বাস করবে যে আমার জীবনে তেমন কোনো অতীত নেই যার জন্য আমার বর্তমান জীবনে অশান্তি আসতে পারে? আর আমার যদি কোনো অতীত থেকেই থাকতো,
তবে ওই কালো ছায়াটা আমার কাছে নাই, সে তোমার কাছেই কেন আসছে? যাই হোক, এইসব নিয়ে আর আমার মাথা ঘামাইও না, দেখছি আমি কি করা যায়। এখন আপাতত রিল্যাক্স থাকো, আমি অফিসে যাচ্ছি বলে কাব্য বেরিয়ে গেল। কাব্য চলে যাওয়ার পর আমি দরজা লাগিয়ে দিয়ে সংসারের নানান কাজে মনোযোগী হয়ে ওঠার চেষ্টা করলাম, কিন্তু নিয়তি আমায় আর এক মুহূর্তের জন্য স্বস্তি দিচ্ছে না। হঠাৎ আকস্মিকভাবে আমার সামনে এসে দাঁড়ালো আমার মৃত শ্বশুরের আত্মা। মায়ার একটা শরীর, কি ভয়ঙ্কর তার চেহারা! ইয়া বড় বড় দাঁতগুলো ঠোঁট বেদ করে বাইরে বেরিয়ে এসেছে, দু চোখেরই কোনা বেয়ে রক্ত ঝরছে। এসব দৃশ্য চোখের সামনে দেখতে পেয়ে ভয় আমার শরীর কাঁপতে শুরু করে দিয়েছে। ঠিক এমন সময় আমার মৃত শ্বশুরের মুখ থেকেও কথার বুলি ঝরতে শুরু করলো। কিন্তু অদ্ভুত ব্যাপারটা হলো, তার মুখ থেকে এক মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসছে। বিকট শব্দ করে একটি হুঙ্কার ছেড়ে সে বলতে লাগলো, যদি প্রাণে বাঁচতে চাস তো তোর স্বামীর কাছে আর সন্তানের দাবি নিয়ে কোনো কথা বলবি না, আর যদি বলিস তো তোর মৃত্যু অবধারিত। হা হা হা। মৃত শ্বশুরের সেই অতৃপ্ত আত্মা মায়ার শরীর ধারণ করে হাসছে। বিকট সেই হাসির শব্দে আকাশ বাতাস মাটি পর্যন্ত কম্পিত হতে লাগলো, আর আমি উবু হয়ে নিচে বসে পড়ি। বিকট সেই হাসির শব্দ থামতেই যখন মাথা তুলে উঠে দাঁড়ায় তখন আর সেখানে কেউ ছিল না। চারপাশটাও যেন একদম শুনশান নীরব হয়ে গেছে। কোথাও আমার মৃত শ্বশুরের অস্তিত্বের অবকাশ নেই, সব কিছু যেন আগের মতোই ঠিকঠাক আছে। কিন্তু এইবার আমি যে ভয়টা পেয়েছি তার কাটিয়ে ওঠার মতো না। শ্বশুরের মুখ থেকে যে মেয়েলি কণ্ঠটা ভেসে আসছিল সেটা আসলে কার আত্মা ছিল? কেনই বা সে বলে গেল যে আমার বাচ্চা হলে আমি মারা যাব? কাব্য বাসায় আসলে আজ এর রহস্য। রাত 10টা বাজে, কলিং বেল বাজছে, নিশ্চয়ই কাব্য এসেছে। দরজা খুলে দিলাম। কাব্য ভেতরে ঢুকতেই বলল, তোমার মুখটা এমন কালো হয়ে আছে কেন? টেনশনে আছো মনে হয়। কি হয়েছে? আগে ভেতরে চলো, ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর সব কিছু বলছি। রাতে ডিনার শেষ করে কাব্য আর আমি দুজনেই বসে আছি, কিন্তু কেউ কোনো কথা বলছি না। হঠাৎ কাব্য নীরবতা ভেঙে প্রায় উৎকণ্ঠিত হয়ে আমার কাছে দুপুরে ঘটে যাওয়া সমস্ত ঘটনাটাই জানতে চাইলো, আর আমিও একে একে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো কাব্যকে বলে দিলাম। সব কিছু শুনে কাব্য খুব চিন্তিত হয়ে পড়লো আর বলতে লাগলো, যতদূর মনে পড়ে অতীতে আমার জীবনে কোনো মেয়ের অস্তিত্বই ছিল না, একমাত্র তুমি আমার সঙ্গী, আমার স্ত্রী। তবে বাবার শরীরে ওটা কোন মেয়ের আত্মা প্রবেশ করেছিল কিছুই তো বুঝতে পারছি না। আমি কীভাবে বা এত সব রহস্য উন্মোচন ঘটাবো? যদি সেই কালো ছায়াটা আমার সামনে আসতো তবুও কিছু একটা করার চেষ্টা চালাতাম, কিন্তু এভাবে কিছু না দেখে না বুঝে কী করব আমি? কাব্য, আমি জানি এর রহস্য উন্মোচন হতে এখনও অনেক সময় বাকি। এত তাড়াতাড়ি এই রহস্যটা কিছুতে উন্মোচন হবে না, আর এই রহস্য যতদিন না সবার সামনে উন্মোচন হচ্ছে ততদিন আমাকে খুব রিস্কি নিয়েই এই বাড়িতে কাটাতে হবে। কিন্তু কাব্য, আমি আর কোনোভাবেই এই বাড়িতে থাকতে পারবো না। কাল সকালে যখন তুমি অফিসে যাবে তখনই তোমার সাথে আমিও বের হয়ে যাব। এই বাড়িতে আর ফিরবো না। প্লিজ তুমি কিছু একটা করো। এই ভুতুরে বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকতে রাজি নই। ঠিক আছে, আর থাকতে হবে না। অফিসের সাথে আমার বন্ধু নীলের যে একটা ফ্ল্যাট আছে সেখানে আজই 2টো রুম খালি হয়েছে। আমি নীলকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি যে কাল থেকে আমরা তার ফ্ল্যাটে উঠছি। কাব্য তার বন্ধু নীলকে বলে বাসাটা ঠিক করে নিল। যাক, এবার আমি হাফ ছেড়ে বাঁচলাম। কালই নতুন বাড়িতে উঠে যাব আর এই ভুতুরে বাড়িটা ত্যাগ করতে পারবো। এখন মাঝরাত হঠাৎ কি এক দুঃস্বপ্নে আমার ঘুমটা ভেঙে গেল। পাশ ফিরে দেখলাম কাব্য ঘুমে বিভোর, বেশ আরামের ঘুম সে ঘুমোচ্ছে। তৎক্ষণাৎ আমার মনে আবারও সে ভেঙে যাওয়া স্বপ্নের কথা মনে পড়ে গেল। আমি খুব করে মনে করার চেষ্টা করছি সে ভেঙে যাওয়া স্বপ্নের কথা। আংশিক স্বপ্নের কথা মনে পড়ল। রাতের নিস্তব্ধ পরিবেশ, অন্ধকার রুম আর সেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন, সব কিছু মিলিয়ে ভয় আমার শরীর একেবারে কাঁপুনি দিয়ে উঠল। প্রচণ্ড ভয়ে আমি ঘুমন্ত কাব্যকেই জড়িয়ে ধরলাম, আর কাব্য চেঁচিয়ে বলে উঠল, কি হয়েছে প্রিয়া, এমন করছো কেন? আমি কাব্যকে তাড়াতাড়ি করে রুমের লাইট অন করতে বললাম। কাব্য রুমের লাইট অন করতে আমি কিছুটা স্বস্তি ফিরে পেলাম। কাব্য অনবরত জিজ্ঞেস করতেই আছে, তোমার কি হয়েছে, ঠিক আছো তো? আমি কিছুটা ভয় আর কাপা কণ্ঠ নিয়ে বলতে লাগলাম, ও আমাকে আর আমার ফিউচার সন্তানকে কিছুতেই বাঁচতে দিবে না। কাব্য, তুমি আমাদেরকে রক্ষা করো। তখন কাব্য আরও বেশি আগ্রহ নিয়ে আমার হাত দুটো ধরে ওর হাতের মাঝে চেপে ধরে বলল, কে সে? কে আবার? আমাদের এই ভুতুরে বাড়ির অশরীরী কালো ছায়াটা, যে কিনা তোমার বাবার মৃত শরীরে আশ্রয় নিয়ে আজ দুপুরে আমার সামনে এসেছিল। জানো, কাল আমরা এই বাড়ি পরিবর্তন করছি শুনে কালো ছায়াটা স্বপ্নে এসে আমায় কী বলে গেল? কি বলেছে জলদি বলো না লক্ষ্মীটি। বলেছে যে বাসা পরিবর্তন করবি বলেই ভাবিস না আমার থেকেও তুই মুক্তি পেয়ে যাবি।
মনে রাখিস, তোর গর্ভের সন্তান এলে তোর আর তোর সন্তানের মৃত্যু অবধারিত। তখন পৃথিবীর এমন কোনো শক্তিই নেই যে তোকে বাঁচাতে পারবে। স্বপ্নের সেই কথাগুলো মনে করতে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কাব্যকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তখন কাব্য আমায় সান্ত্বনা দিয়ে বলল, আরে এসব কিচ্ছু হবে না, অযথা তুমি ভেঙে পড়ো না। তাছাড়া কাল সকাল হতেই তো আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। তখন দেখো এসব কালো ছায়া বা কোনো আত্মা টাত্মাও আর তোমার ধারে কাছে যেতে পারবে না। আর একদিন ঠিকই আমরা রহস্যে উন্মোচন করব, কালো ছায়ার আড়ালে কে চলবে।